উত্তরবঙ্গে 10 দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় নেতাকর্মীর ঢল। কেউ ভোট ডাকাতির চেষ্টা করলে রুখে দেন হুঁশিয়ারি জামায়াত আমিরের। কৃষিভিত্তিক শিল্প গড়ার প্রতিশ্রুতি। লোকারণ্য ভাষান্তেকের বিআরবি মাঠ জনসভা দিয়ে ঢাকা 17 আসনে নির্বাচনী প্রচারণা শুরু করছেন তারেক রহমান। নেতাকর্মীর উচ্ছ্বাস। ছুটির দিনে প্রচারণায় উৎসবের আমেজ। পাল্টাপাল্টি অভিযোগে রাজনীতির মাঠে উত্তাপ। অলিগলি চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে মন জয়ের চেষ্টা। ফরিদপুরে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পলাতক মালিক সহ কর্মকর্তা কর্মচারীরা বিক্ষুব্ধ, রোগীদের প্রতিষ্ঠান ভাঙচুর। বিদ্যা ও সুরের দেবীর পূজায় উৎসবের আমেজ। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে সরস্বতীর আরাধনা। মণ্ডপে মণ্ডপে বাণী অর্চনা, অঞ্জলি নিবেদন। বাংলা সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। পঞ্চগড়ে জনসভার মধ্য দিয়ে শুরু হয় 10 দলীয় ঐক্যের নির্বাচনী প্রচারণা। এতে অংশ নিয়ে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান ভোট ডাকাতির চেষ্টা করলে রুখে দেওয়ার আহ্বান জানান। বলেন, দেশবাসীকে ফেরে চরম দুঃসময়েও কোথাও পালায়নি জামায়াত, ভবিষ্যতেও পালাবে না। ক্ষমতায় গেলে উত্তরাঞ্চলকে কৃষি ভিত্তিক শিল্পের রাজধানী গড়ে তোলা হবে। 64 জেলায় মেডিকেল কলেজ নির্মাণেরও প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। সমঝোতার জোটের জয় হলে 3 শর্তে সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠনে প্রতিশ্রুতিও দেন তিনি। স্লোগানে স্লোগানে মুখর পঞ্চগড় চিনিকল মাঠ। 10 দলীয় ঐক্যের জনসভায় যোগ দিতে ভোর থেকেই আগমন ঘটে জেলার নানা প্রান্তের মানুষের। উত্তরাঞ্চল থেকে শুরু হলো জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের দেশব্যাপী নির্বাচনী প্রচারণা। বেলা 12টার দিকে মঞ্চে আসেন জামায়াত আমির। বক্তব্যে বলেন, নির্বাচনে জিতলে উত্তরাঞ্চলকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাবে 10 দলীয় নির্বাচনী ঐক্য। ভাই, আমাদের কাছে কোনো কার্ড নাই, আপনারা সবাই ভাই বোনেরা আমাদের কার্ড। আগামীতে বেকার এবং দায় দয়া মুক্ত একটা বাংলাদেশ আমরা করতে চাই। জামায়াত আমির বলেন, দেশবাসীকে ফেলে চরম দুঃসময়েও আমরা কোথাও পালাইনি, ভবিষ্যতেও পালাবো না। ভোট ডাকাতির চেষ্টা হলে রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। আপনার ভোট কেউ যদি ডাকাতি করে নিতে আসে তাহলে কি করবেন? রুখে দিতে হবে। উত্তরবঙ্গের জেলা পঞ্চগড় থেকে কর্মসূচি শুরু করেছে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। পঞ্চগড়ের পাশাপাশি আজ সারাদিন দিনাজপুর, রংপুর সহ একাধিক জেলায় একাধিক জনসভায় অংশ নেবেন তিনি। পরে দিনাজপুরে ও ঠাকুরগাঁয়ে পৃথক সমাবেশ থেকে নিজেদের কর্মপরিকল্পনা তুলে ধরেন জামায়াত আমির। জানান, 10 দলীয় ঐক্য জয়লাভ করলে 3 শর্তে সবাইকে নিয়ে সরকার গঠন করবে তারা। 3টা শর্ত শুধু মেনে নিতে হবে। কোনো দুর্নীতি নিজে করবেন না এবং কোন দুর্নীতিবাজকে বগলের নিচে আশ্রয় দেবেন না। বিচার বিভাগ হবে সম্পূর্ণ স্বাধীন। 54 বছরের বস্তা পচা রাজনীতি, যেটা দুঃশাসন আর দুর্নীতিতে দেশকে ডুবাইয়ে ফেলেছে, সকল বৈষম্যের আমরা কবর রচনা করতে চাই। এছাড়া নির্বাচনে জয়ী হলে 64 জেলায় মেডিকেল কলেজ স্থাপন, আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি নানামুখী কর্মসংস্থান গড়ে তোলার প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। আমানতের পাহারাদার হবে, চৌকিদার হবে ইনশাআল্লাহ। শফিক মুন্সি, সময় সংবাদ। জনসভা দিয়ে ঢাকা 17 আসনে নির্বাচনী প্রচারণা শুরু করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কিছুক্ষণের মধ্যেই যোগ দেবেন ভাষান্তেকের নির্বাচনী জনসভায়। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার হাসান ওয়ালি। সরাসরি যাচ্ছি তার কাছে। ওয়ালি, আনুষ্ঠানিক প্রচারণার দ্বিতীয় দিন আজকে রাজধানীতে জনসভা করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং এটি রাজধানীতে এবারের যে আনুষ্ঠানিক প্রচারণার যে জনসভা সেটি শুরু হচ্ছে। ভাষান থেকে ঢাকা 17 আসন, যে আসনেও প্রার্থিতা করছেন, প্রতিদ্বন্দ্বিতা করছেন
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, ঠিক সেই আসনটিতেই ভাসানটেকের বিআরবি মাঠ নামে পরিচিত এই জায়গাটিতে আমরা দেখতে পাচ্ছি লাখো বিএনপি নেতাকর্মীরা কিন্তু এরই মধ্যে জড়ো হয়েছেন। আজকে 2:30 নাগাদে সমাবেশটি হওয়ার কথা ছিল, জনসভাটি হওয়ার কথা ছিল, কিন্তু আমরা জানি যে গতকালকে 7টি জেলায় ভাষণ দিয়েছেন, সমাবেশ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একেবারে ভোর রাতে নারায়ণগঞ্জে শেষ হয়েছে, যার ফলে কিন্তু এটি সন্ধ্যা 6টা করা হয়েছে। একটু পরেই আনুষ্ঠানিকভাবে শুরু হবে। আমরা দুপুরের পর থেকেই দেখেছি পুরো জায়গা জুড়ে লোকে লোকারণ্য, জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে বিআরবি মাঠ, এর পাশে মূল সড়ক, পুরো ভাসানটেক এলাকা, আশেপাশের এলাকা, পুরো জায়গা জুড়ে কিন্তু আসলে বিএনপি নেতাকর্মীরা, এবং তাদের মধ্যে উচ্ছ্বাস আমরা দেখছি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই আসনটিতে প্রার্থী হওয়ায় কিন্তু আসলে তারা দারুণভাবে উচ্ছ্বসিত। তারা প্রত্যাশা করছেন তারেক রহমান বিজয়ী হবেন এবং একই সঙ্গে তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করবেন, এমন ভাবনা প্রত্যাশার জায়গা কিন্তু নেতাকর্মীদের মধ্যে রয়েছে। আমরা ধানের তোড়া হাতে যেমন দেখছি বিএনপি নেতাকর্মীদেরকে, একই সঙ্গে বিএনপির পতাকা, লাল সবুজের পতাকা, জাতীয় পতাকা হাতেও কিন্তু তারা এসেছেন। এই পুরো জায়গা জুড়ে কিন্তু তারা আসলে এখন অপেক্ষা করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসবেন এই জনসভা স্থলে এবং তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন, সেই প্রত্যাশায় কিন্তু আসলে তারা করছেন। এবং একটু পরপরই কিন্তু স্লোগান নিয়ে মিছিল সহকারে বিভিন্ন এলাকার মানুষ, সাধারণ মানুষ, বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আসছেন এবং এই জায়গায় কিন্তু আসলে আমরা দেখছি যে উচ্ছ্বাস, উন্মাদনা, অর্থাৎ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের দীর্ঘদিনের যে সংস্কৃতি ছিল, যে উৎসব উদ্দীপনা, সেটি কিন্তু আসলে একেবারেই চোখে পড়ার মতো। দীর্ঘ 16-17 বছরের যে নির্বাচন, সে নির্বাচনগুলোতে মানুষের অংশগ্রহণ নেওয়ার সুযোগ ছিল না, সেটি কিন্তু আসলে মানুষের যে ক্ষোভ, সেটির বহিঃপ্রকাশও কিন্তু ঘটছে। একই সঙ্গে যে সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমরা জানি যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে, 10 জানুয়ারি সকাল 7:30 পর্যন্ত আনুষ্ঠানিকভাবে যে প্রচারণা এটি চলতে থাকবে এবং এই সময় জুড়ে কিন্তু আসলে তারেক রহমান সারা দেশব্যাপী সফর করবেন, নেতাকর্মীদের কাছে যাবেন, মানুষের দুয়ারে যাবেন এবং তার যে পরিকল্পনা রয়েছে, বিএনপি যে ইশতেহার রয়েছে, সেসব নিয়ে আসলে তিনি কথা বলবেন। একটু পরে বিএনপি এই মাঠেও কিন্তু আসলে তিনি বক্তব্য রাখবেন। ভাসানটেকের জনসভায় কিছুক্ষণের মধ্যে যোগ দেবেন তারেক রহমান, সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী ওয়ালি। সাপ্তাহিক ছুটির দিনেও নির্বাচনী প্রচারণায় অলিগলি চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। জনগণের রায়ে বিএনপি দেশ পরিচালনা করবে বলে আশা প্রকাশ করেন দলটির প্রার্থীরা, আর লেভেল প্লেইং ফিল্ড নেই বলে অভিযোগ করেন 10 দলীয় জোটের প্রার্থীরা। রাজপথ থেকে অলিগলি সবখানেই নির্বাচনী ডামাডোল, গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। ছুটির দিনেও চষে বেড়াচ্ছেন ভোটের মাঠ। শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুরে নির্বাচনী প্রচারণা চালান বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও 1 আসনের বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লিফলেট বিতরণ করে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। বিএনপি ছাড়া দেশকে কেউ এগিয়ে নিতে পারবে না বলে দাবি করেন দলটির মহাসচিব। আমরা ছাড়া কেউ দেশটাকে আগায় নিতে পারবে না ভাই, অতীত অভিজ্ঞতা থেকে বলতেছি, আর কেউ নাই এখন। ইনশাআল্লাহ আমরা সবাই আমাদেরকে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ করে দেবেন, আমরা আমাদের উন্নয়নের কাজগুলো করতে সক্ষম হব। চট্টগ্রাম নগরীর 41 নম্বর ওয়ার্ড দক্ষিণ পতেঙ্গা এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন চট্টগ্রাম 11 আসনের ধানের শীষের প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। কক্সবাজারের চকরিয়ায় নির্বাচনী পথসভা করেন বিএনপির হেভিওয়েট প্রার্থী সালাউদ্দিন আহমদ। এ সময় তারা বলেন, দেশে যেন আর ফ্যাসিবাদ ফিরে না আসে সে ব্যবস্থা গড়ে তুলতে হবে। এমন একটি গণতান্ত্রিক ব্যবস্থা চালু রাখতে হবে যে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে কোনোদিনই কোনো স্বৈরাচারের ফ্যাসিবাদের উৎপত্তি না হয়। আমরা উপকূলীয় পুরো অঞ্চলটাকে লজিস্টিক্যাল সেন্টার করব, খালি বাংলাদেশের জন্য না, বাংলাদেশ, ভারতের উত্তর পূর্ব প্রদেশ, মায়ানমার, উত্তর পূর্ব এশিয়ার এটাকে লজিস্টিক্যাল হাব করব চট্টগ্রামে, পুরো উপকূলীয় অঞ্চলে। এদিন সকালে প্রচারণার দ্বিতীয় দিনে খুলনার ডুমুরিয়ায় নির্বাচনী সমাবেশ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও খুলনা 5 আসনের হেভিওয়েট প্রার্থী মিয়া গোলাম পরোয়ার। পলিটিক্যাল ব্যাড ইন্টেনশনে যদি আবার আপনারা সেই 71কে ইউজ করেন তাহলে কি হলো? ফ্যাসিবাদদেরকে যে দোষ দেই সেই ন্যারেটিভ তো আপনাদের কাছেও দেখা যাইতেছে।
মানে আপনাদের সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। প্রচারণায় নামেন কুমিল্লা 4 আসনের 10 দলীয় ঐক্যের প্রার্থী এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত রাষ্ট্র গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। প্রত্যেকটা খেটে খাওয়া মানুষ জানে, দোকানদার জানে যে হাসনাত আব্দুল্লাহ যদি নির্বাচিত হয় আর যাই হোক জীবনে 10টা টাকার জন্য কোনোদিন আসবে না। বরিশাল সদরের বেলতলা খেয়াঘাট এলাকায় নির্বাচনী প্রচারণার কার্যালয় উদ্বোধন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। একটা দলের প্রতি প্রশাসন যেরকম ঝুঁকে যাচ্ছে, একজন প্রোটোকল দিচ্ছে, এতে মনে হয় যেন অনেকেই মনে করে যে প্রশাসন ঝুঁকে যাচ্ছে। আর নির্বাচন হওয়ার পরে রেজাল্টের আগ পর্যন্ত আমরা বলতে পারি না আসলে কোথায় কি যাবে, কারণ যেহেতু বিগত নির্বাচনকে এরকম হয়েছিল, কাজে এখনো মানুষের সন্দেহ সংশয় কাটে নেই। এছাড়া সিরাজগঞ্জ 4 আসনে নির্বাচনী প্রচারণা চালান জামায়াতের প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান। ময়মনসিংহ 5 আসনের বিএনপির প্রার্থী জাকির হোসেন বাবলু নির্বাচনী প্রচারণায় নামেন। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। বাংলা সময় আরো থাকছে। কিশোরগঞ্জে পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ড, আগুন নেভাতে গিয়ে দগ্ধ 4, গুরুতর অবস্থায় ভর্তি রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে 6টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই। পরাজিত শক্তি, ফ্যাসিবাদের সহযোগী ও গণমানুষের প্রতিপক্ষরাই গণভোটের বিরুদ্ধে দাঁড়াতে পারে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে রংপুরে 2 দিনের সফরে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। এদেশের জনগণ শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে হ্যাঁ ভোট দেবেন বলেও দাবি করেন উপদেষ্টা। আমরা আশা করছি নির্বাচন সুষ্ঠু হবে, শান্তিপূর্ণ হবে, উৎসবমুখর হবে এবং ব্যাপকভাবে গণভোটের পক্ষে, বাংলাদেশের জনসাধারণ জুলাই সনদের পক্ষে শহীদদের আত্মত্যাগের ব্যাপারটা সামনে রেখে তাদের সম্মতি দেবেন, হ্যাঁ ভোট দিবেন। যারা পরাজিত শক্তি, যারা ফ্যাসিবাদের সহযোগী, একমাত্র তারাই এর বিরুদ্ধে দাঁড়াতে পারে। তাই আপনার প্রশ্নের উত্তর সেখানেই যে যারা ফ্যাসিবাদের সহযোগী, যারা গণমানুষের প্রতিপক্ষ, তারাই অন্য কোনো চিন্তা করবে। ফরিদপুরে আলোর দিশা মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তিকৃত এক রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে ভাঙচুর চালায় ভেতরে থাকা রোগীরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফরিদপুরের ভাঙ্গা পৌর সদরের পূর্ব হাসমাদিয়া গ্রামের বাসিন্দা রাজ্জাক মাতুব্বর মাদকাসক্ত ছিলেন। গত 20 জানুয়ারি রাতে পরিবারের সদস্যরা তাকে আলোর দিশা মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি করে। শুক্রবার সকালে পরিবারকে জানানো হয় তিনি অসুস্থ, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখেন রাজ্জাকের মরদেহ হাসপাতালের বারান্দায় পড়ে আছে। পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আগাতে চিহ্ন আছে, তার মারি ফেলেছে। ঘটনার পর নিরাময় কেন্দ্রের মালিক সহ কর্মকর্তা কর্মচারীরা পালিয়ে যায়। এ ঘটনায় বিক্ষুব্ধ রোগীরা নিরাময় কেন্দ্রে ভাঙচুর চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যাচাই করে দেখতেছি, সিসি ফুটেজ দেখতেছি, ঘটনা কি সত্যতা যাচাই সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভাঙ্গার নওপাড়া এলাকায় ওই নিরাময় কেন্দ্রে অর্ধশতাধিক রোগী ভর্তি রয়েছেন। সময় সংবাদ, ফরিদপুর। কিশোরগঞ্জে পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ড ঘটেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়েছেন 4 জন। ভোরে বাজিতপুর উপজেলার সরারচর বাজারে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় হঠাৎ পেট্রোল পাম্পে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। এতে পাম্প সহ 6টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। আগুন নেভাতে গিয়ে অগ্নিদগ্ধ হন পেট্রোল পাম্পের মালিক সহ 3 কর্মচারী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিদগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দেখছেন বাংলার সময়। ময়মনসিংহে এক পুলিশ সদস্যকে কুপিয়ে আহত করার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতার ছেলে গ্রেফতার হয়েছে। পুলিশ জানায় বৃহস্পতিবার রাতে হালুয়াঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিনের ছেলে লিওনের মোটরসাইকেল তল্লাশি চালায় কনস্টেবল ইজাউল হক। এ সময় তাকে গালিগালাজ ও হুমকি থামকি দেওয়া হয়। এক পর্যায়ে তার পিঠে দা দিয়ে কোপ দেয় লিওন। এতে আহত অবস্থায় ইজাউলকে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক এক বাংলাদেশি জেলেকে ফেরত এনেছে নৌবাহিনী।
18 জানুয়ারি বঙ্গোপসাগরের আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে ভারতের জলসীমায় চলে যায় কক্সবাজারের মহেশখালীর একটি মাছ ধরার নৌকা। এ সময় ভারতীয় কোস্ট গার্ড নৌকাটিকে ধাওয়া করলে আব্দুল মান্নান নামে এক জেলে পানিতে লাফ দেয়। পরে তাকে উদ্ধার করে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ পদ্মায় হস্তান্তর করে ভারতীয় কোস্ট গার্ড। সেখান থেকে বাংলাদেশের কোস্ট গার্ড তাকে গ্রহণ করে পরিবারের কাছে পাঠানোর জন্য আজ সকালে বাগেরহাটের শরণখোলা থানায় হস্তান্তর করে। দেখছেন বাংলার সময়। ঘ্রাণে ও স্বাদে অতুলনীয় ও বেশি দামের গুড় বিক্রি হচ্ছে মানিকগঞ্জে, যার প্রতি কেজি বিক্রি হচ্ছে 2400 থেকে 2500 টাকায়। যাচ্ছে দেশের বিভিন্ন জেলা সহ বিদেশেও। তবে দিন দিন কমে আসছে গাছ ও গাছের সংখ্যা। আর প্রশাসন বলছে ভেজাল গুড়ের থাবা থেকে গাছি ও ভোক্তাদের রক্ষায় নেওয়া হয়েছে ব্যবস্থা। রমজান আলীর ক্যামেরায় মোহাম্মদ ইউসুফ আলীর রিপোর্ট। কাকডাকা ভোর থেকে গাছিদের ব্যস্ততা। গাছ থেকে রস সংগ্রহের পর তাফালে জ্বালিয়ে বিশেষ প্রক্রিয়ায় মানিকগঞ্জের হরিরামপুরের কয়েকটি গ্রামে তৈরি হচ্ছে হাজারি গুড়। নিজেদের ঐতিহ্যকে ধরে রাখতে রাত দিন পরিশ্রম করছেন গাছিরা। তবে যুগের সঙ্গে তাল মিলিয়ে উপকরণের দাম বৃদ্ধিতে বেড়েছে এই গুড়ের দাম। বর্তমানে প্রতি কেজি বিক্রি হচ্ছে 2400 থেকে 2500 টাকায়। মানিকগঞ্জের এই দামি গুড় যাচ্ছে দেশের বিভিন্ন জেলা সহ বিদেশেও। আমি গুড় ঢাকায় পাঠামু, এই গুড়টা ভালো মানের দেখে আমি গুড়টা নিতে আসি। বাজারে তো এরকম টাটকা গুড় পাওয়া যায় না। হাজারি গুড় মানিকগঞ্জের ঐতিহ্য হওয়ায় ব্র্যান্ডিং করা হয়েছে। জিআই পণ্য হিসেবে স্বীকৃতি ও ভেজাল গুড় তৈরি বন্ধে কাজ করছে জেলা প্রশাসক। আমরা জিআই পণ্য বিষয়ে লিখেছি, এটি একটি সরকারি প্রক্রিয়ার মাধ্যমে আমরা চূড়ান্ত অনুমোদনটি পাব। তো সেখানে তারা আমাদেরকে কিছু প্রশ্ন দিয়েছে, কিছু কোয়েরি করেছে, সেগুলোর উত্তর আমরা পাঠিয়েছি যথাযথভাবে। তাদের উত্তরের অপেক্ষা করছি। আশা করি যে তারা খুব দ্রুতই আমাদেরকে পজিটিভ একটি রেজাল্ট দিবে। মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার 3টে ইউনিয়নের 30টি পরিবার হাজারি গুড় তৈরির সঙ্গে জড়িত রয়েছেন। সময় সংবাদ, মানিকগঞ্জ। চট্টগ্রামে অনুষ্ঠিত হলো বুরহানি বিএসআরএম স্কুলের 20তম বর্ষপূর্তি। সকালে শেরশাহ বাংলা বাজার ক্যাম্পাসে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিএসআরএম গ্রুপের পরিচালক হাওড়া তেহসিন জোহায়ের উপস্থিত শিক্ষার্থী, অ্যালামনাই ও শিক্ষকদের স্বাগত জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএসআরএম গ্রুপের চেয়ারম্যান আলী হোসেন আকবর এবং বিএসআরএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমের আলী হোসেন। 2006 সালে প্রতিষ্ঠার পর থেকে সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে পাঠদানের পাশাপাশি বৃত্তি, বই এবং অন্যান্য সহায়তা করছে প্রতিষ্ঠানটি। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ। জ্ঞান, বিদ্যা ও সৃষ্টিশীলতার দেবী সরস্বতীর আরাধনায় শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির ও বিভিন্ন সংগঠনে পূজার আয়োজন করা হয়। দেবীর আরাধনায় দেশ জুড়ে উৎসবমুখর পরিবেশে মণ্ডপে মণ্ডপে বিরাজ করছে খুশির আমেজ। নানা রঙের পোশাকে শিক্ষার্থী ও ভক্তদের উপস্থিতিতে পূজা মণ্ডপগুলো হয়ে ওঠে উৎসবমুখর। সরস্বতী পূজা উপলক্ষে মন্ত্রপাঠ, অঞ্জলি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু হয় মণ্ডপগুলোয়। বিদ্যা ও সঙ্গীতের দেবীর আরাধনায় উৎসবের আমেজে মণ্ডপে মণ্ডপে অনুষ্ঠিত হয় পূজা। সকাল থেকে ভিড় করতে থাকেন শিক্ষার্থী সহ সব বয়সী মানুষ। ভক্তরা দেবীর কাছে বিদ্যা, সাফল্য ও সুস্থ জীবনের প্রার্থনা করেন। আমাদের সরস্বতী মা হচ্ছে বিদ্যার দেবী। তিনি বিদ্যা, বুদ্ধি, কলা সবাইকে দান করেন। মায়ের কাছে চেয়েছি শুধুমাত্র যাতে আমরা ভবিষ্যতে ভালো মানুষের মতন মানুষ হতে পারি। মার কাছে প্রার্থনা যে আমরা যেন পরীক্ষায় ভালো ফলাফল করতে পারি প্রতিবারই। আমরা চাই সবাই জ্ঞানে গুণে সম্মানিত হোক। বাড়তি বিনোদন হিসেবে দর্শনার্থীদের জন্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন পূজা উদযাপন পরিষদ। মায়ের কাছে প্রার্থনা করছি, মা যেন সকলকে সুন্দর জ্ঞান দান করে থাকেন এবং আমাদের এই বাংলাদেশকে অনেক সুন্দর এবং শান্তিতে রাখেন। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জোরদার করে নিরাপত্তা ব্যবস্থা। রিমু সিদ্দিক, সময় সংবাদ। বাংলা সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। উত্তরবঙ্গে 10 দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় নেতাকর্মীর ঢল। কেউ ভোট ডাকাতির চেষ্টা করলে রুখে দেন হুঁশিয়ারি জামায়াত আমিরের। কৃষি ভিত্তিক শিল্প গড়ার প্রতিশ্রুতি। লোকারণ্য ভাষণ থেকে বিআরবি মাঠ জনসভা দিয়ে ঢাকা 17 আসনে নির্বাচনী প্রচারণা শুরু করছেন তারেক রহমান। নেতাকর্মীর উচ্ছ্বাস।
এবং ছুটির দিনে প্রচারণায় উৎসবের আমেজ, পাল্টাপাল্টি অভিযোগে রাজনীতির মাঠে উত্তাপ, অলিগলি চষে বেড়াচ্ছেন প্রার্থীরা, উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে মন জয়ের চেষ্টা। এই ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন জিনা তারা জশুয়া। আলিশা, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।